সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত বিএনপির। গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ আমলে দায়ের 16,429 গায়েবী মামলা প্রত্যাহার হচ্ছে। ভালোবাসা দিবসে তামাশা নিয়ে ফেসবুকে পোস্ট, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা ফরিদা। যমুনা সেতুতে আর নয়, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে। 2 বিভাগে হালকা বৃষ্টির আভাস। জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদি থাকা 69,000 রোহিঙ্গা। গরুর লাম্পি স্কিনের টিকা আবিষ্কার হলো দেশেই, খরচ 70 টাকা। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে আশ্বস্ত করলেও দাবি আদায়ে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্বাসে দলের নেতাকর্মীরা উৎফুল্ল। তারপরও বিভিন্ন মহল থেকে বাধা আসতে পারে, কারণ নির্বাচন প্রলম্বিত করতে সরকারের ওপর এক ধরনের চাপ আছে। তাই পুরোপুরি আশ্বস্ত হতে দ্রুততম সময়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। এজন্য সরকারকে চাপে রাখতে পূর্ব ঘোষিত ঢাকাসহ দেশব্যাপী সভা সমাবেশের কর্মসূচি পালন করছে দলটি। গত সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে। 2 ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মনে করে, প্রধান উপদেষ্টার আশ্বাসে নির্বাচনের যে পথরেখা দেখা গেছে, দ্রুত রোডম্যাপ ঘোষণা হলে তা আরও পরিষ্কার হবে। নেতারা জানান, দেশব্যাপী সমাবেশ কর্মসূচি রমজান শুরু হওয়ার আগেই শেষ হবে। রমজানের রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বিএনপির। ওই মাসে ইফতার মাহফিলের মধ্য দিয়েও একই দাবি তুলে ধরা হবে। ওই সময়ের মধ্যে সংস্কার এবং জাতীয় নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না হলে রমজানের পরে রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবে দলটি। তখন দেশব্যাপী বিভাগ ও মহানগরের সমাবেশের কর্মসূচি আসতে পারে। আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। এর আগে গত 6 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দেশি বিদেশি গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে যাবেন। শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আরেক তথ্যে বলা হয়, 2014 থেকে 2019 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 16,429টি গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, 16,429টি মামলার তালিকা করা হয়েছে, গেজেট প্রকাশ হবে জানিয়ে তিনি বলেন, ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হত্যা মামলা তো প্রত্যাহার করতে পারি না, প্রতিটা কেস রেকর্ড দেখে দেখে নিশ্চিত হতে হচ্ছে। এ প্রক্রিয়ায় 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে, আর 1,214টি মামলার মধ্যে 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যেই প্রকাশ করা হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভালোবাসা দিবস উদযাপন নিয়ে ফেসবুকে যে পোস্ট দিয়েছেন, তাকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসে তামাশা না হয়। ফরিদা আক্তারের এই মন্তব্য আসার পরই ব্যাপক সমালোচনা শুরু হয়। তার ওই পোস্টের সমালোচনা করে একের পর এক মন্তব্য আসতে শুরু করে। এক পর্যায়ে ওই পোস্টের কমেন্ট অপশন বন্ধ হয়ে যায়। এই পোস্টের বিষয়ে ফরিদা আক্তার বুধবার সকালে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এখানে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই, এটা ছিল আমার একটা আহ্বান। একটা শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ আমাকে করা হয়েছিল এবং এটা আমি ফিল করি। আমি মন থেকে ফিল করি, ভ্যালেন্টাইন দিবস আমাদের দেশের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন। ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকেই অনেক সমালোচনা ছিল, এটা আমি স্ট্রংলি ফিল করি, এটা আমাদের সংস্কৃতি নয়। ফরিদা আক্তার আরও বলেন, আমরা ফাল্গুন পালন করব, 21শে ফেব্রুয়ারি পালন করব, কিন্তু এ বছরটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং সেই পরিস্থিতি আনন্দের নয়, এগুলো শহীদ ও আহত মানুষের কথা আমরা
আমরা কোনোক্ষণেই ভুলতে পারি না। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয়, যেন তামাশা আকারে না করা হয়, তাই আমি আহ্বান জানিয়েছি। আজ থেকেই যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে দীর্ঘ অপেক্ষার পর নতুন নির্মিত যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান। বুধবার সকাল থেকে নতুন তৈরি যমুনা রেল সেতুতে নিয়মিত ট্রেন চলবে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে। টাঙ্গাইলের প্রমাত্তা যমুনা নদীর ওপর নির্মিত যমুনা সেতু 300 মিটার অদূরে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু নির্মাণের কাজ চলছে। দেশের এই দীর্ঘতম রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে 88টি ট্রেন দ্রুত গতিতে সেতু পারাপার হতে পারবে। ফলে সেতু পারাপারে 20 থেকে 30 মিনিট সময় বেঁচে যাবে। বিদায় নিচ্ছে শীত, সারা দেশে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলা গরম বাড়ছে। মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সারা দেশেও তাপমাত্রা বেড়েছে গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। সারা দেশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। আজ বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। আগামী জুন মাসের মধ্যেই সৌদিতে থাকা 69,000 রোহিঙ্গা পাসপোর্ট পাচ্ছেন। বিশেষ ক্যাটাগরিতে তাদের এমআরপি পাসপোর্ট দেওয়া হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এরই মধ্যে 25,651 জনের একটি তালিকা পাওয়া গেছে। পাসপোর্ট কার্যক্রম চলমান রাখার জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দও চাওয়া হয়েছে, তবে চাহিদার তুলনায় বরাদ্দ দেওয়া হয়েছে অনেক কম। 1975 সালের পর কয়েক ধাপে সৌদি আরবে রোহিঙ্গারা আশ্রয় নেন। এই রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে গেছেন, আবার অনেক রোহিঙ্গা সৌদিতে অবস্থানকালে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করেছেন। সৌদি সরকার বলেছে, এমন রোহিঙ্গা সংখ্যা 69,000। তাদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে, নবায়ন করতে হবে। গত বছর মে মাসে বাংলাদেশ সরকার এসব রোহিঙ্গা পাসপোর্ট নবায়ন করতে দিতে সম্মত হয়। এজন্য বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সই হয়। সেই অনুযায়ী উভয় পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে। বর্তমানে ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের কাজ করছে। সাধারণত গরু ও মহিষের হয়ে থাকে লাম্পি স্কিন ডিজিজ। এই রোগে পশুর চামড়ায় ফোসকা পড়ে যায়। 2019 সালে দেশে এই রোগ শনাক্তের পর এখন সারা দেশে তার মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ভাইরাসজনিত সংক্রামক রোগ হওয়ায় টিকা ছাড়া এর কোনো চিকিৎসা নেই। বিদেশ থেকে আমদানি করতে প্রতি টিকায় 250 থেকে 300 টাকা ব্যয় হয়। এখন দেশেই প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট নতুন টিকা আবিষ্কার করেছে। এতে ব্যয় হবে 70 টাকার মতো। এটা কার্যকর বলেও প্রমাণ পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার BLRI বাস্তবায়িত জুনোসিস ও আন্তঃসীমান্তীয় প্রাণী রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন শিড হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।